আমাদের ফ্যাক্টরিতে গত 10 তারিখে বেতন দেওয়ার কথা ছিল। 10 তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিব, বিকালবেলা বেতন পাবে। কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এজিআই গ্রুপ, এবি গ্রুপ মিলে এখানে 12,000 লোক কাজ করে। 12,000 লোকের মধ্যে মাত্র হাতে গোনা 150-200 লোক। এরা এর আগেও আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, মানে অনেক লোককে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে 25 জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয়, যে মামলা করা হয়। এই মামলাতে আসামি করা হয় 8 জনকে, আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয়। এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে, ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে। পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি, যে এই ধরনের কাজ যেন না করে তারা। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, আমরা এবিতে আলাদা মিটিং করি, এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি, পোলোর ওইখানে মিটিং করি, বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছো, ভাঙচুর করেছো, মানুষকে আহত করেছো বিনা কারণে, মানুষের কোম্পানিতে 3 মাস 4 মাসের বেতন বাকি থাকে, আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত। আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো, কারণটা কি? 10 তারিখ বেতন পাবা, 12 তারিখ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের কথা বলছি 2024। এর জন্য এই 2 দিনের জন্য কেন আন্দোলন করা হবে? তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? তো যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, যে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করবো না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরাও কাজ করব। যাই হোক, এত মাস চলে আসছে। আবার এই মার্চ মাসের 10 তারিখে সকালে প্রথমে তারা ঢুকে, এই 250 লোক বা 150 লোক, তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের 2 নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায়। যত লোক ঢুকে কোম্পানিতে, কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না, যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে। যখন সবাই ঢুকে যায়, ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে 6-7 জন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন এখানে পুলিশ আসে, এসবির লোক আসে, তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না, প্রত্যেকটা জায়গায় তালা লাগানো, এবং এই সরকারি কাজে তারা বাধা দেয়। আমাদের প্রশাসনের যারা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার, প্রোডাকশন জেনারেল ম্যানেজার, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে 10 তারিখ, তোমরা কাজে সকালবেলা আসছো, তোমরা বেতন পাবা তো বিকালে, তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কি? যখন আমাদের প্রশাসনিক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে 10 তারিখ, তোমাদের বেতন তো এমনিতেই হয়ে যাবে, আজকে হবে, কালকে হবে, তোমাদের বেতন তো হয়ে যাবে, তোমাদের আন্দোলন করার কারণ কি? এবং আমরা যে বেতন 1 দিন বা 2 দিন দেরি হতে পারে, ফ্লোরে নোটিশ লাগানো আছে। তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, এখানে যে আর্মি ক্যাম্প, পুলিশ ক্যাম্প, আর্মি ক্যান্টনমেন্ট, সাভার থানা, বিজিএমইএ, সমস্ত জায়গায় চিঠি দিয়ে দিয়েছি মার্চের 6 তারিখে। কিন্তু তারপরেও তারা 10 তারিখে এই ধরনের ঘটনা করে 3টা, 3:30 পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে 3:30টার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায়। 10 তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে, মানে ডাচ বাংলা ব্যাংকে, বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আগে টাকা পাঠাতে হয়, তারপরে রকেটের মাধ্যমে তাদের পেমেন্ট আসে। যেহেতু এখানে অনেক দেরি করাতে যারা কাজ করবে অফিসের, দেরি হওয়াতে যখন টাকাটা পাঠায়
বাংলাদেশ ব্যাংকের সার্ভার 2টার সময় বন্ধ হয়ে যায়, 2টা আড়াইটার দিকে, তখন টাকাটা তাদের মোবাইলে আসে না। এবং পরের দিন সকাল 11 তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু 11 তারিখে সকালবেলায় 11:30টায় তাদের বেতন চলে আসে। 2-1টা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে। ঠিক দুপুরবেলা লাঠি চোটা নিয়ে বেতন পাওয়া সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নেমে আসে। তখন এই ব্যাপারটা আমরা আর তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই। আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন, যারা কর্মকর্তা দেখেন, তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে, মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য। মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না। 1 নাম্বার হচ্ছে 10 তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল। 11 তারিখ সকাল 11:30টার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে। সকাল 11:30টার সময় তাদের বেতন চলে আসছে। তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাই নাই। আমাদের এই কোম্পানি 1996-এ স্টাবলিশ। এই 1996 থেকে 2024-এর অগস্টের আগ পর্যন্ত, অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই প্রজেক্টে, 25 বছর, 26 বছর, 20 বছর, তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে। এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার, এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্ট, এইটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা। মুষ্টিমেয় কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা। 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, যে এই দেশ কি দিয়ে চলবে? আমাদের এই কোম্পানি 1996-এ স্টাবলিশড। এই 1996 থেকে 2024-এর অগস্টের আগ পর্যন্ত, অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই প্রজেক্টে।
25 বছর, 26 বছর, 20 বছর তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্ট এইটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা। মুষ্টিম্য কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আসে শুধু আরএমজিতে, 13% 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমার শ্রমিক ভাই বোনেরা আপনারা কি করে খাবেন? মিডিয়া ভাই বোনেরা আপনারা এটা প্রচার করুন যে এই দেশ কি দিয়ে চলবে। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.